রাতে খাওয়া দাওয়া শেষ। মেসের খাওয়া মানে ডাল ভাত সয়াবিন, মাংস বলেই চালানো হয়, নইলে বেঘরে পেটটা মারা যাবে। অগত্য সয়াবিনের লম্বা ঝোল ভক্ষণ করে রুমে এসে বিছানার উপর পায়ের উপর পা তুলে বসলাম। আমি, শিপু আর পোদ্দার, তিনজনের একটা রুম। শিপু আজ বাড়ি থেকে এসেছে। শুনলাম বাড়ি থেকে কাকিমা পায়েস করে পাঠিয়েছেন। আহা, কতদিন পায়েস খাইনি। ভেবে ভেবে জিভে জলগুলোকে সামলাচ্ছি। আর শিপু টিফিন ক্যারিয়ার থেকে পায়েস বের করে 3টি বাটিতে ভাগ করছে। ওদিকে পোদ্দার সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে দেশলাই বাক্সের ওপর ঠুকছে আর গান জুড়েছে হু হু করে। পোদ্দারের বিকৃতি বেসুরো কণ্ঠ ছাপিয়ে দরজা ঠেলে পিলুদা গাইতে গাইতে ঢুকলো। শিপু চমকে বলে উঠল আমাকে, কেলো কর, দরজা লাগাসনি? ভেবাচাকে মেরে আমি বললাম, পায়েস খাওয়ার চক্করে ভুলে গেছি রে একদম। সঙ্গে সঙ্গে পোদ্দার হাতে সিগারেটটা তাড়াহুড়ো করে পেছনে লুকাতে লুকাতে বলছে, খাইছে? পিলুদা কোমরে হাত রেখে বলে ওঠে, বটে, লুকিয়ে লুকিয়ে পায়েস খাবার ফোন দিই। এই পোদ্দার, এই কি লুকাচ্ছিস দেখি? দেখি বলেই পোদ্দারের হাতের কাছে গিয়ে হাত থেকে সিগারেটটা ছাড়িয়ে নিয়েই বলল, সিগারেট খাচ্ছিস? জানিস না ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? আর এই তো সবে ভাত খেলি। ভর্তি পেটে ধূমপান করলে ডাইজেস্টের প্রবলেম হয়, আর ডাইজেস্টের প্রবলেম হলে অনিদ্রা, অনিদ্রা থেকে দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন থেকে মাথার ব্যামো। কত ঝক্কি জানিস? খবরদার এসব খাস না। পোদ্দার মুখখানা শুকনো আমের মতো করে বলল, বারে তুমি যখন খাও তার বেলায়? বেটা কচু বনের বাঙাল, কছটা বয়স তো সিগারেট খাচ্ছিস? আর এই যে তোরা লুকিয়ে লুকিয়ে পায়েস খাচ্ছিস, জানিস পায়েসের যে এক বেজায় কাণ্ড রয়েছে? বলে পোদ্দারের কাছ থেকে কারিয়ে নেওয়া সিগারেটটি কানের ওপর গুজে রুমে রাখা ফোল্ডিং চেয়ারে গিয়ে বসলো পিলুদা। শিপু কৌতূহলের সাথে জিজ্ঞেস করলো, কি পায়েস কাণ্ডর কথা বলছো পিলুদা? হ্যাঁ, সে এক বেজায় কাণ্ড, দে এক বাটি পায়েস, তোদের পায়েস কাণ্ড শোনায়। বলেই পায়ের উপর পা তুলে শিপুর থেকে এক বাটি পায়েস নিয়ে পিলুদা খেতে খেতে শুরু করলো। সে বছর যে আমি টেনে টুনে হায়ার সেকেন্ডারি পাশ করছিলাম 70% নম্বর নিয়ে, তা আজও ভাবলে কেমন গল্প গল্প মনে হয়। কিন্তু না, সে তো সত্যি। রেজাল্টের খবর শুনে আগে ছুটে গেছিলাম গঙ্গা স্নানে। সূর্যদেবকে নাক কান মেরে প্রণাম জানিয়েছিলাম এ যাত্রায় বাঁচিয়ে দেওয়ার জন্য। আর যেন সায়েন্সের কবলে পড়তে না হয়। কোনো আত্মীয় খুশি হলেও বাবার মেজো মামা অর্থাৎ সম্পর্কে দাদামশাই বলেছিলেন 70% নম্বর তো শুয়ে বসে পাইছিলে মেয়েরা, 95 আপ করলে তবেই ভবিষ্যৎ। বলা বাহুল্য, ভদ্রলোক সেই সময়ে সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করেই কলকাতার কোনো এক কলেজের ল্যাব অ্যাটেন্ডে চাকরি করছেন। আজ প্রায় 30-35 বছর তো হবেই। সুযোগ পেলেই আমার রসায়নের রস গুলিয়ে খাওয়াতে ছাড়েন না। শিপু বলে উঠল, রসায়নের রস? সে আবার কেমন খেতে? পিলুদা বেশ কড়া সুরে বলল, বেটা, কথার মাঝে কথা, ভেড়ার মতো চুল মাথায় নিয়ে ঘুরছিস, তুই বুঝবি কি করে রসায়ন কি জিনিস? আহা, থাম না শিপু। শিপুকে থামিয়ে দিয়ে পিলুদাকে বললাম, তুমি বলে যাও তো পিলুদা। পিলুদা আবার শুরু করলো, হ্যাঁ, কি করেই বা বুঝবেন তিনি যে রসায়নটা আমি শুধু টেনে টুনে পাশ করেছি বললেই কম হবে। রীতিমতো টেনে হিসড়ে ধরে মেরে পাশ করেছি হায়ার সেকেন্ডারিতে। ভেবেছিলাম এখানে রসায়নের সমাধি দিয়ে একটু শোক পালন করে আবার এগিয়ে চলব পদার্থবিদ্যা, জীববিদ্যা কিংবা গণিত নিয়ে। কিন্তু তখন কি জানতাম ঔষধ প্রস্তুত অর্থাৎ ফার্মাসি পড়তে এসে আবার সেই তেতো ভরা রসায়নে মুখ গুজতে হবে। তবে হ্যাঁ, 1 বছর পরে যা বুঝলাম, ঔষধ তৈরি থেকে ঔষধ তৈরির উপাদান সংগ্রহ থেকে পেশেন্টের হাতে ওষুধ তুলে দেওয়া পর্যন্ত 3টি জিনিস বিদ্যমান। পোদ্দার পিলুদাকে উদ্দেশ্য করে বলে উঠল, বলো কি, 3টে জিনিসের মধ্যে পায়েস নিশ্চয়ই একটা হইবে। বেটা মরকট, ওষুধ তৈরি করতে পায়েস লাগে নাকি রে? শিবু আর পোদ্দার বলে উঠল, তবে? পিলুদা বাটি থেকে 1 চামচ পায়েস মুখে পুরে বলতে লাগলো,
রসায়ন রসায়ন এবং রসায়ন, নিস্তার নেই। যেখানে বাঘের ভয় জীবনের সন্ধ্যা, এই অধম অর্থাৎ সুপ্রভাত বাঘ, তাদের পিলুদার সন্ধ্যা যেন সেখানেই নেমে আসছে। পোদ্দারের দিকে ফিরে শিপু চাপা গলায় বলে উঠল, হ্যাঁ, নিজের নামের মধ্যেই তো বাঘ সন্ধ্যা হবে না। বলেই মুচকি হেসে ওঠে দুজনে। আমিও হাসিটা গিলে ফেললাম। এই মুহূর্তে পিলুদার সামনে হাসা মানে হাড়ি কাঁধে মাথাল গলানো। আমার নামের মধ্যে বাঘ, আর তোর মাথায় কী রে? বেটা মাথায় ভেড়ার মতো কুকরানো কুকরানো চুল, নাম তার সপ্তর্ষির শতপাটি, মেরে ফেলে দিতে হয় না দাঁত কাপাটি। বেটা ভেড়া শিব, পিলুদা বেশ জোর গলায় বলে উঠল শিপুকে। প্রসঙ্গত বলে রাখি, সপ্তর্ষির ডাক নাম শিপু পিলুদাই দিয়েছে। ভেড়ার মতো চুল তার মাথায়, ভেড়া থেকে শিব, তাই থেকে শিপু। আর পোদ্দারের নাম শুভ পোদ্দার, নামের শেষে সার নেমেই ডেকে থাকি সবাই। এদিকে আমি কালীপদ চক্রবর্তী, কিন্তু কালীপদ আর কেউ বলে না। যেদিন থেকে পিলুদা কেলো ডাকা শুরু করলো, পিলুদা বলতে লাগলো আবার। তা কি আর করা যায়, বিষপান করে যদি নীলকণ্ঠ হওয়া যায়, সেই আশায় বছর কমপ্লিট করে ফেললাম। চোখ কান অল্প বন্ধ রেখে, মানে সম্পূর্ণ বন্ধ রাখলে তো কলেজের গণ্ডিটাই বেরোতে পারবো না। হাতে গুনে আর 2 বছর এইভাবেই কেটে যাবে ভেবে নিজেকে সান্ত্বনার সমুদ্রে ডুবিয়ে রেখেছি 12 মাস। এ তো গেল এক সমস্যার কথা, তোরা তখনও আসিসনি। আরেকটি সমস্যা যে শীতঘুম থেকে উঠে এসেই বেশ স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়েছিল, সেটা হলো পকেট মানি। সারা মাসের মেস ভাড়া, টিউশন ফি, মিল ফি সব বাদ দিয়ে কেটে এসেছে 100-2 বেশি পকেটে বাঁচত না। বলতে নেই, চা ধূমপানটাও তো রয়েছে নাকি। মনে মনে ভাবলাম, উনি নাকি সিগারেট কিনে খায়, এটো ঝেড়েই তো চলে যায় 1/2 মাস। 2nd সেমিস্টার কমপ্লিট ভেবে ঠিক করলাম একটা প্রাইভেট টিউশন খুঁজতে হবে। মাস শেষে যদি 500 টাকাও হাতে আসে, পকেটটিকে অন্তত অনাহারে কাটাতে হবে না। যথা ভাবা তথা কাজ। রোজগারের মতো একদিন সন্ধ্যায় মোড়ের দোকানে চা খেতে গিয়ে মুখে মুখে ছোট্ট করে একটা প্রচার করে দিয়ে এলাম যে প্রাইমারি স্কুল, কেজি স্কুলের কোনো পুচকে বা পুচকে কিংবা ক্লাস 5, 6, 7 কোনো সিনিয়র পুচকিকে পড়াতে চায়। দায়িত্ব সহকারে ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার গ্যারান্টিও দিয়ে আসি। সপ্তাহখানেক আর কোনো খবর নেই, বুঝলি। ভাবলাম মেয়ে জন্মে আর আমার পকেট মানি বাড়ানোর উপায় আমি পাবো না। ঠিক করলাম খরচ কমাতে হবে। সপ্তাহে 7টি সিগারেটের বদলে অনেক কষ্টে কমিয়ে 6টিতে এনেছি। সে কি কম কষ্টের ব্যাপার? এর বেশি কমাতে গেলে হয়তো আমার শেষ শিবরামবাবুর রসিকের রসিক গল্পের ভবভূতি ভট্টাচার্যের মতো কাশির ব্যামনা শুরু হয়ে যায়। আর পোদ্দার বলে উঠল, এই শিবরামবাবুটা আবার কে? 2টি চোখ বিস্ফারিত করে ভুরু কুচকে পিলুদা বলে উঠল, শিবরামবাবুকে চিনিস না? বেটা কচুবনের বাঙাল। একটু পরেই বলবে ঘনাদা, টেনিদা, এদেরকেও চিনিস না? ও ঘনাদা টেনিদা, এরা আবার কারা? বেটা বাঙাল কি বলছে রে কেলো, ঘনাদা টেনিদাকে চেনে না? পিলুকে শান্ত হতে বলে পোদ্দারকে বললাম, শোন, শিবরামবাবু হলেন মস্ত বড় সাহিত্যিক, আর ঘনাদা হলেন। আমার মুখ থেকে কথা কাড়িয়ে নিয়ে আঙুল উঁচিয়ে পিলুদা বলল, শ্রীমান ঘনশ্যাম দাস ওরফে ঘনাদা, আর টেনিদা হলেন শ্রীমান ভজহরি মুখুজ্জে, পটলডাঙ্গার টেনি শর্মা। দুজনেই আমার গুরুদেব। বলেই পায়েসের বাটি হাতে করজোরে প্রণাম করতে গিয়ে থমকে গেল পিলুদা। এ কি রে শিপু, বাটি যে একদম খালি রে। খালি হবে না? খালি কি এমনি হয়েছে? বড় বড় হা করে এক বাটি পায়েস তো হুশ করে সাবার করে দিস, মুখ চুন করে বলল পোদ্দার। পিলুদা একটু বিরক্তি হয়ে বলে কথাটা শুরু করার আগেই শিপু আরেকটি পায়েস পিলুদার হাতে তুলে দিল। পিলুদা আবার শুরু করলো, সেদিন শনিবার, রুটিন মাফিক বিকেল 5 ঘটিকায় মাঠের বটগাছের তলায় সিগারেট সহযোগে পাড়ার চুনপুটিদের ফুটবল খেলা দেখার কথা। ব্যাগ ছেড়ে 3টি 2 টাকার কয়েন আর একটি 1 টাকার কয়েন নিয়ে খানিক খোশ মেরেছে মোড়ের দোকানের সামনে কি হাজির হলাম। খোশ মেরেছে হবে নাই বা কেন, সেই সিগারেটটি খেয়েছি, মানে পান করিয়েছি প্রায় 25 থেকে 27 হবে।
হ্যাঁ, 25 থেকে 27 ঘন্টা আগে। ধূমপানের নেশা থাকা সত্ত্বেও দুটো সিগারেটের মধ্যে এই 25 ঘন্টার ব্যবধান কি চারটিখানি কথা নাকি? এসব ভাবলে আবার নিজেকে বেশ যোগী পুরুষ বলে মনে হয় মাঝে মাঝে। একটা সিগারেট দাও তো বলে পকেট হাতড়ে ঝনঝনিয়ে বের করলাম 4টি কয়েন। হাতের তালুতে কয়েনগুলো বের করলাম, বাড়িয়ে দিলাম দোকানের দিকে। প্যাকেট থেকে সিগারেটটি বের করে আমার হাতে দিতে গিয়েই বুড়ো থমকে গেল। এ কি বলেই বুড়ো আমার বদনের দৃষ্টি নিক্ষেপ করে আমি হকচকিয়ে গিয়ে নিজেকে আপাত মস্তক একবার পরিদর্শন করে নিলাম। কি দেখলো রে বাবা বুড়োটা? চলবে না। ঘাড় দুটো ডানে বামে স্যাট স্যাট করে বার 3 ঘুরিয়ে বলল আমায়। কি চলবে না দাদু? যেই না বলেছি বুড়ো গেল আরো চটে। সিগারেটটা আমায় দেওয়ার বদলে ফিরিয়ে নিয়ে আমাকে বললে, আমি আর কোনো সম্পর্কে দাদু হয় রে? বলি, আমি কি তোর দাদুর পিসতুতো বোনের জামাই, না তোর দাদু আমার মাসতুতো বোনের বর যে দাদু বলে রাখছিস? আমি তো অবাক, বুঝলি পোদ্দার। বুড়ো বলে কি, মাথার মধ্যে অতিকায় এক টাক, চারিদিকে ফুরফুরে সাদা সাদা, হাতে গোনা 100 খানেক চুল। 2 বারের কমে ডাকলে বুড়ো শুনতে পায় না। রঙ্গ করে আবার জিজ্ঞেস করছে সে আমার কোন সম্পর্কে দাদু। সম্পর্কের ম্যার পাশ কাটিয়ে উঠতে না পেরে মাথায় থেকে সেটা ঝেড়ে ফেলে দিয়ে বেশ একটু রসিয়ে বললাম, আচ্ছা ক্রুটি মার্জনা করিবেন কাকাবাবু, দিন না এবার আমার সিগারেট খানা। আমি যে ধূমপানের জন্য ব্যাকুল। কয়েন তো চলবে না, সে যতই হও আকুল, ব্যাকুল, টক কুল কিংবা বিলেতি কুল। হ্যাঁ বলেন কি? হ্যাঁ, নোট দাও, পাবে সিগারেটটি। কেন? কয়েন তো পরিষ্কার, ঝা ঝকঝক। বাজারে খুচরো কয়েন নেওয়া বন্ধ, জানো না হাম্মক? একদম নাক কান বেঁকিয়ে চোখ বাঁকিয়ে ভুরু জোটাটাকে ঠেকিয়ে বলল বুড়ো। শরীরের রক্ত হৃৎপিণ্ডে যাওয়ার বদলে ব্রেক ফেল করতে গিয়ে যেন সোজা ব্রহ্মতলাতে ধাক্কা মারছে। দাঁতে দাঁত চেপে 2টো কাঁচা খিস্তি দিয়ে দিলাম বেটার ছেলে বুড়োটাকে। তবে সেটা মনে মনে। তারপর কি হলো পিলুদা? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম আমি। রীতিমতো বুড়োর সাথে এই নিয়ে কথা কাটাকাটি চলছে। এমন অবস্থায় দোকানে এসে আমাদের কথা কাটাকাটি কেটে ঢুকে পড়লেন এক ভদ্রলোক। একটা 120 চবন এলাচ কাঁচা সুপারি, অল্প চুন খয়ের ছাড়া, এক নিঃশ্বাসে হুড়মুড়িয়ে বলে ভদ্রের দোকান থেকে জলের মগ তুলে ঢকঢক করে জল খেতে লাগলেন। বুঝলাম 120 একটা পানির নাম, আর বাকি সব মশলা। বুড়ো আমার থেকে মনোসংযোগ ফিরিয়ে মন দিল পান বানানোর কাজে। একদম যেন গা দুলিয়ে দুলিয়ে পান বানাচ্ছে বুড়ো। দেখে মনে হলো যেন কষিয়েই দেয় বুড়োর টাকে একটা চপাট করে চাটি। পান বানিয়ে বুড়ো লোকটির দিকে বাড়িয়ে দিল, সঙ্গে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, হন্তদন্ত হয়ে চললে কোথায় বঙ্কিম? সারা শরীর যে ঘামে ভেসে যাচ্ছে। বুঝলাম আমার আর এই দোকানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, অন্যান্য দোকানে একটু ঘুরে দেখতে হবে, নইলে আজ ধূমপানটা মাটি হয়ে যাবে। এমনিতেই আমার মাথা একদম ঘেটে গেছে, ভেবেই দোকান ছেড়ে বেরোতে যাব। অস্পষ্টভাবে শুনি পান মুখে গুঁজে সেই আগন্তুক বললেন, মেয়ের জন্য উত্তরপাড়ায় একটা মাস্টারের খোঁজে গেছিলাম, কিন্তু কি আর বলবো দাদা। ভদ্রলোক একটু থেমে পুষ করে পানের পিকটা সদর রাস্তায় ছিটিয়ে দিয়ে আবার বললে, মাস শেষে 2000 করে দেব। তবুও বলে কিনা সপ্তাহে 2 দিনের বেশি পড়াতে পারবে না। কি এমন নোবেল পাওয়া মাস্টার রে বাবা। আবার একটু থেমে পানের বোঁটাটাতে লাগানো চুনটি একটু চেটে নিয়ে আবার পান চেবাতে চেবাতে বললেন, ওইটুকু মেয়ে, সপ্তাহে অন্তত 5টা দিন পড়া তা না। ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভদ্রলোকের কথা শুনে মনে হচ্ছিল তিনি এখনও মেয়ের জন্য মাস্টারের কিনারা করতে পারেননি। মনে মনে বেশ আনন্দ অনুভব করছিলাম। ও দাদা, বলছিলাম কি, আপনি টিউটর খুঁজছেন? একটু সংকোচের সাথে বিনম্র গলায় জিজ্ঞেস করলাম আমি। হ্যাঁ খুঁজছি বই কি, বলতে পারো হাতড়াচ্ছি, পেলে বগল দাবাই করে বাড়ি নিয়ে যাব সোজা। হ্যাঁ একদম বগল দাবাই? হ্যাঁ আছে না কি চেনা জানা ভালো টিউটর? ভদ্রলোক আমায় বেশ আশা মিশ্রিত প্রশ্নটি করে আবার পানের বোঁটায় লাগানো চুনের ডালাটি চেটে নিলেন। নিঃসন্দেহে একটু হাসি হাসি মুখ করে বললাম আমি কথাটা।
ভদ্রলোক বেশ উচ্ছ্বাসিতভাবে বললেন, বলো কি ভাইয়া? শটাং গিয়ে বসে পড়লাম ভদ্রলোকের পাশে। তারপর তারপর কি হলো পিলুদা? বেশ হাসি হাসি মুখ করে পোদ্দার জিজ্ঞেস করলো পিলুদাকে। পিলুদা হাতের বাটিটা উল্টে আমাদের সবাইকে দেখালো, বাটিতে পায়েস শেষ। দে দে, ঝটপট ওই পায়েসের বাটিটা দে। পিলুদার এমন কথা শুনে তিনজনই বলে উঠলাম, আমরা খাবো কি, আর এক বাটিই তো আছে। ওদিকে পোদ্দার বলে উঠল, 2 বাটি পায়েস তো সাবার করলা, এখনো তোমার পায়েস কাণ্ডের কোনো গন্ধ পাইছি না। ব্যাটা উচ্চিংড়ে, চুপ কর, ধমক দিয়ে পোদ্দারকে চুপ করিয়ে দিয়ে শেষ বাটি পায়েস হাতে তুলে নিয়ে শুরু করলো পিলুদা। সেই ভদ্রলোককে বলতে শুরু করলাম, তাহলে আর বলছি কি, ভূগোলের গঙ্গা, বিন্ধ্য, এভারেস্ট, সান্দাকফু। হঠাৎ আমার কথার মাঝখানে বলে উঠলেন, দ্রাঘি মাংস, ঝর্ণা ঘি, সুরভি ঘি, কিন্তু দ্রাঘিমা তো কই শুনিনি হে পাহিয়া। পিলুদার কথা শুনে আমরা হি হি করে হেসে উঠলাম। পিলুদাও একটু হেসে বলতে লাগলো, আরে বাকিটা তো শোন, হাসিস না ফড়িংয়ের দল। আমি ভদ্রলোককে বললাম, আরে দাদা, এটা ভূগোলের ঘি তো। আচ্ছা ছাড়ুন, ইতিহাসের পানিপথ, হর্ষবর্ধন, আকবর, বাবর। হঠাৎ তিনি আবার বললেন, মেসোপটেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, অ্যানিমিয়া, এইসব রোগ তো শুনেছি, কিন্তু মেসোপটেমিয়া কি? মেসোমশাই ঘটিত কোনো রোগ তো নাই এ ভাইয়া। ভদ্রলোককে আবার থামিয়ে বললাম। এবার শিপু বলে উঠল, হ্যাঁ তো, টিভিতে দেখি আশ্চর্য শাস্ত্রী গোস্বামী ভট্টাচার্য। থাম বেটা ভেড়া, এ আশ্চর্য শ্রীধর আশ্চর্য একজন গণিতবিদ। ধমক দিয়ে শিপুকে বলল পিলুদা। পোদ্দার বেশ উৎসাহ নিয়ে বলল, কও পিলুদা, তুমি থেমো না, বলে যাও। হ্যাঁ, ভেবে নিলাম 2000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, এ ছাত্রীকে হাতছাড়া করা যাবে না। আমি বলতে থাকলাম, এছাড়াও ইংলিশের টেন্স, ভয়েস, ন্যারেশন, সব গ্রামার, বাংলায় গল্প, কবিতা, ব্যাকরণ, সব কিন্তু এই অধম সুপ্রভাত বাগের নখদর্পণে দাদা। দয়া করে যদি আমায় পড়ানোর সুযোগটা দেন। কথা শেষ করে পাশের থেকে জলের মগটা তুলে ঢকঢক করে কয়েক ঢোক জল খেয়ে দেখি টেকো বুড়ো আমার দিকে হা করে তাকিয়ে আছে। ভদ্রলোক বলে উঠলেন, ওইসব অস্তিত্বের জন্য সংগ্রাম টংগ্রাম দরকার নেই। মেয়ে আমার ক্লাস 2তে উঠেছে, 3তেও উঠে যেন ক্লাসে ফার্স্ট হয়। এবছর মাত্র 2 নম্বর কমের জন্য মেয়েটি সেকেন্ড হয়ে গেল। ক্লাস 2 বলেই মনে মনে ভাবলাম, এত বাক্যবাই কি বৃথা গেল? শুধু অঙ্ক, বিজ্ঞান, ভূগোলের নয়, ইতিহাসেরও ইতিহাস উদ্রে দিলাম এখানে। কি হে, কি ভাবছ? বিলক্ষণ, নিঃসন্দেহে ক্লাস 3তে ফার্স্ট হবে আপনার মেয়ে, কথা দিলাম। হাসি মুখে বললাম আমি। তারপরেই আসলাম শটাং বেতনের কথায়। বুঝলি পোদ্দার? আমার কথা শেষ হতে না হতেই ভদ্রলোক আশ্বস্ত করলেন, মাস শেষে 2000 টাকা বেতন দেবেন, তবে হ্যাঁ, পড়ায় যেন ফাঁকি না চলে। ভদ্রলোককে আশ্বস্ত করে বললাম, অহেতুক আপনার কোনো চিন্তার প্রয়োজন নেই, টাকা আপনার আর দায়িত্ব আমার। তা কি করা হয় ভাইয়া? আমাকে জিজ্ঞেস করলেন তিনি। আগে ওষুধপত্র নিয়ে পড়ছি, ফার্মেসি 2nd ইয়ার। বাহ, মাস্টারে পেলাম যে কিনা কম্পাউন্ডার, বাবা। বলেই পকেট থেকে করে 500 টাকার নোট বের করে হাতে গুজে দিয়ে বললেন, এ মাসের অগ্রিম, প্রতি মাসে এমন পাবে, মাস শেষে বাকিটা। কও কি, অগ্রিম করে 500 টাকা? হ্যাঁ, তাহলে আর বলছি কি, তবে মুখে যতই বলেছিলাম ঠিক আছে, আবার অগ্রিম কেন? মনে মনে বেশ লাড্ডু ফুটছিল আমার। ওদিকে বুড়ো বসে বসে হা করে সব দেখছিল, আর কানের লোম খাড়া করে সব শুনছিলও বটে। টাকাটা দিয়ে ভদ্রলোক উঠে পড়ে তার বাড়ির ঠিকানা দিয়ে চলে যান। তারপর ইচ্ছে করছিল 500 টাকার করকরের নোটটা ছুঁড়ে মারি সেই বুড়োর মুখে, কিন্তু নিজেকে সংযত করলাম। 500 টাকার নোটটি বাড়ি দিয়ে বললাম, দাও এবার, একটা নয়, 1 প্যাকেট। তারপর তুমি গেলে পড়াতে। আলবাত, পায়েসকাণ্ড তো ওখানেই। কথা মতো পরিপাটি করে পোশাক পরে হাতের ঘড়ি বেঁধে চলে গেলাম পরের দিন সন্ধ্যায়। পরিচয় হয় বাড়ির সবার সাথে, আর নতুন মাস্টারের পেয়ে ক্লাস 2 এর ছোট্ট ছাত্রী লীলা বেশ উল্লাসিত।
একদিন দুদিন করে করে 2 সপ্তাহ কেটে গেল। পড়াশোনায় বেশ ভালোই চলে। বুঝলাম স্টুডেন্ট হিসেবে মেয়েটি যথেষ্ট বুদ্ধিমতী। একদিন সন্ধ্যায় তার একদম পড়ার ইচ্ছে নেই। কোথা থেকে একটা পুরাতন রামায়ণ বই জোগাড় করেছে। আমায় ধরেছে যে আজ রামায়ণ পড়বে। আমি বই ধরে গল্প করতে করতে তাকে রামায়ণ পড়াচ্ছি। গল্প করতে করতে এলাম বইটির 2য় অধ্যায়, যেখানে বর্ণনা করা আছে অযোধ্যার রাজা দশরথের 3 রানী কৌশল্যা, কইকেয়ী এবং সুমিত্রা, কিন্তু তাদের কারোরই কোনো সন্তান ছিল না। ঠাকুমার মুখে শুনেছি রামায়ণের গল্প। পদ্মারের উপর জোর গলায় ধমক দিল পিলুদা, চুপ বেটা উজবুক, কথার মধ্যে কথা। তা উত্তরাধিকারী পাওয়ার আশায় ঋষিশৃঙ্গ মুনির পৌরোহিত্যে এক বিশাল যজ্ঞ শুরু করেন রাজা দশরথ। যজ্ঞের শেষে অগ্নিদেব যজ্ঞের আগুনের থেকে বেরিয়ে আসেন এবং তার আগে আশীর্বাদ হিসেবে 1 বাটি পায়েস উপহার দেন। 3 রানী সেই পায়েস ভাগ করে খেলে তাদের গর্ভে পুত্র সন্তান জন্মাবে বলে বরদান করেন তিনি। এবং পরেই রানী কৌশল্যার কোর আলো করে জন্ম নিলেন শ্রীরাম। রানী কইকেয়ীর কোলে এলেন ভরত আর ছোট রানী সুমিত্রার 2টি সন্তান লক্ষ্মণ আর শত্রুঘ্ন। বেশ মনোযোগ সহকারে গল্প শুনছিল সে। কি হলো? হঠাৎ বলে ওঠে, স্যার আজ আর রামায়ণ পড়ব না, ছবি আঁকবো। অগত্য, আমি কিছু ছবি আঁকা শেখালাম তাকে। সেদিন তো চলে আসি, কিন্তু ঠিক পরদিন গিয়ে দেখি সে এক অবাক কাণ্ড। সন্ধে হয়ে গেছে, লীলা তখন বই খাতা নিয়ে পড়ার টেবিলে বসেনি। অন্যান্য দিনের থেকে আজ একটু ব্যতিক্রম। সারা বাড়িময় তার মায়ের থেকে পালিয়ে বেড়াচ্ছে। একবার এ ঘর, একবার ও ঘর, একবার ছাদ তো একবার সিঁড়ির তলায় লুকোচ্ছে। কী ব্যাপার জিজ্ঞেস করলাম। লীলা পড়তে বসবে না? আমার কণ্ঠস্বর পেয়ে লীলা কোথায় ছিল ছুটে এলো আমার কাছে। স্যার বাঁচান, বাঁচান আমায় স্যার। মা কিছুতেই বুঝছে না। স্যার আপনি বাঁচান আমায়। বলেই সে যেন আমার পায়ের 2 পুটি খাওয়ার উপক্রম। আমি তাকে তুলে নিলাম, টেবিলের উপর তুলে বসিয়ে দিলাম। কি হয়েছে লীলা, কি হয়েছে তোমার, আমাকে বলো। বেশ নরম সুরেই যেই না জিজ্ঞেস করলাম, টেবিলের উপর বসে হাত জোর করে আমার দিকে করুণ দৃষ্টিতে কাঁদো কাঁদো হয়ে সে বলল, স্যার আমি এক্ষুনি মা হতে চাই না স্যার। ছেলে হলে কে সামলাবে এখন বলুন? আমি স্কুলে যাব না, ছেলে মেয়ে সামলাবো। আমি এখনই মা হতে চাই না, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। আমি তো রীতিমতো ঘাবড়ে গেলাম। ওইটুকু মেয়ে বলে কি আমি মা হতে চাই না? বেশ হাসিও পেল তার কথা শুনে। হাসিটা চেপে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, বুঝলি শিপু, কে যে তোমাকে কে বলেছে তোমাকে তুমি মা হবে এখনই? লীলা কাঁদো কাঁদো হয়ে বলল, হব না কেন বলতে পারেন? সেই দুপুর থেকে মা আমার পেছনে পড়ে আছে 1 বাটি পায়েস নিয়ে। এত করে বলছি আমি খাবো না পায়েস, আমি খাবো না। কিছুতেই বুঝছে না গো স্যার। 1 বাটি পায়েস ভাগ করে কে কৌশল্যা, কইকেয়ী রানীর তো তবু একটা করে সন্তান হয়েছে, কিন্তু সুমিত্রা রানীর 2টো সন্তান একসাথে। ভাবুন স্যার, আমি যদি 1 বাটি পায়েস একা খাই, 1টা নয় 2টো নয় 4টি সন্তান। না না স্যার, আমি এখনই মা হতে চাই না। পিলুদার কথা শেষ হতে না হতেই আমরা 4 জনেই হা করে হেসে উঠলাম। পদ্মার রীতিমতো হাতে চপাট করে আর একটি হাত মেরে হাসতে থাকলো। পিলুদা লম্বা চওড়া একটা ঢেকুর তুলে শিপুকে উদ্দেশ্য করে বলল, কাকিমাকে ধন্যবাদ জানাতে। তার হাতের পায়েস খেয়ে নাকি পিলুদার জন্মদিনের পায়েসের কথা মনে পড়ে গেছে। তারপর কানে গোজা সিগারেটটি নামিয়ে ফস করে দেশলাই কাঠিতে জ্বালিয়ে সিগারেটটি ধরিয়ে টানতে টানতে তার রুমে চলে যায়।